আপনি গর্ভকালীন ভাতা তৈরি করছেন, বয়স্ক ভাতা তৈরি করেছেন, বিধবা ভাতা তৈরি করেছেন, পঙ্গু ভাতা তৈরি করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিনরাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি কি ত্যাগ আর কি কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত নিয়ে নেই। আর হ্যাঁ, আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইয়ের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর জেলা, কচুয়া থানা, শাহিদাপুর গ্রাম। আমি 2007 সালে আমার বাবায় তার জমি বিক্রি করে সৌদি আরবের বাহিরের জন্য জমি বিক্রি করে পরক্ষণে একটা দালালের মাধ্যমে আমি সৌদি আরবে অবস্থান করি। 14-15 বছর আমি প্রবাস করে এখন আপাতত দেশে আসছি। এখন দেশে ছোটোখাটো একটা ব্যবসা করতেছি। প্রবাসে প্রথম 6 মাস আমি প্রচণ্ড কষ্ট করেছি। প্রথম তো 3-4 দিন, 3 দিন তো আমি কোনো খাওয়াই পাইনি। 3 দিন পরে আমাদের 4তলা 5তলার মধ্যে মক্কা, আমাদের কোম্পানি আমাদেরকে নিয়ে গেলো মক্কাতে। প্রচণ্ড ঠান্ডা, আর আবহাওয়ার সাথে আমাদের অ্যাডজাস্টিং হয়নি। ওখানে যাওয়ার পর আমরা এসি পাইলাম। বাইরে প্রচণ্ড গরম, ভিতরে প্রচণ্ড ঠান্ডা। কিন্তু আমার অবস্থান হয়েছে 4তলা, ওখানে সিলিং ফ্যানও নাই। এসি তো দূরে থাক, সিলিং ফ্যানও নাই। গোসল করার পরে 5 মিনিটের মধ্যেই আমাদের জামা কাপড়, প্যান্ট শার্ট আমরা যাই কিছু রোদ্রে দেই। রোদ্রে দিতে না, ঘরের মধ্যে ঝুলে রাখলেই শুকায় যেত। মক্কা শরীফের আবহাওয়া, তাপমাত্রা এতটাই গরম ছিল, যে এতটাই বেশি ছিল যে আমরা ওই জামা কাপড় রোদ্রে দিতে হতো না। তারপরে কোম্পানিতে যাওয়ার পরে, এখান থেকে যাওয়ার পরে আমাকে বললো যে 1100 টাকা আমাকে বেতন দিবে। ওখানে যাওয়ার পরে কন্ট্রাক্ট পরে 550 টাকা বেতনে সাইন করা হলো। আমি আমার গার্ডিয়ানের সাথে যোগাযোগ করলাম, দালালের সাথে যোগাযোগ করলাম, বললো যে এখন যা দিবে সেটাই মেনে নাও। পরিবারের দিকে তাকিয়ে, পরিবারের সুখের দিকে তাকিয়ে আমি আমার কষ্টটা আমি বরণ করে নিয়েছি। ওখান থেকে থাকার পরে কাজকর্ম নেই, 15 দিন বসা ছিলাম। 15 দিন পরে আমাকে একটা কোম্পানিতে, একটা অফিসে জব দিল। 550 টাকা বেতনে কাজ করতেছি। প্রতি মাসে 100 টাকা করে খরচের টাকা দিচ্ছি। প্রতি মাসে 100 টাকা করে খরচের টাকা দেওয়ার পরে আমি এভাবে 3 মাস 300 টাকা দিল। 1 মাসে সৌদি আরবে কিছু হয় না। যার কারণে অনেক কষ্ট করে, অনেক ধৈর্য সহকারে, যদিও আমি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে গেছিলাম, ইলেকট্রিকের কাজ করতাম, কারেন্টের কাজ। আর যারা আমাদের দেশ থেকে বাংলাদেশে বাইরে যাচ্ছে, তাদের হাতে যদি কোনো কাজ জানা না থাকে, তারা সবচেয়ে বেশি কষ্ট করে। আমরা হয়তো যারা টেকনিশিয়ান কোনো কোয়ালিফিকেশন নিয়ে গেছি, আমরা কোনো না কোনোভাবে একটা অবস্থান তৈরি করতে পারি, যদিও একটু সময়ের বিষয়, সময় লাগে। যাই হোক, তা আমি ওখানে যাওয়ার পরে 3 মাস ডিউটি করার পরে আমার যে বেতন, আমার যে খাওয়া দাওয়া, আমার যে পরিবেশ, আমার কোনো কিছুই ভালো লাগেনি। একটা পর্যায়ে আমি কোম্পানির কন্ট্রাক্টে ডিউটি করার পরে আমি বাইরে একটা কাজ পাইলাম। সেই কাজের তাগিদে আমি বাইরে কাজ করলাম, কোম্পানির ডিউটি শেষ করে এভাবে চললো। কিন্তু সুখটা ফিরে আসছে 6 থেকে 7 মাস পরে। আলহামদুলিল্লাহ, 1-2 বছর পরে আমি আমার ফ্যামিলি নিয়ে গেছি, ওখানে রাখলাম। সুখেই ছিল, সুখেই ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জাতির জনকের কন্যা, উনি অত্যন্ত ভালো মনের মানুষ, মা বয়সী, মমতাময়ী মা। উনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে একটি আদর্শ দেশ হিসাবে, একটি উন্নত রাষ্ট্র হিসাবে গড়ার জন্য উনি যে পরিশ্রম করে যাচ্ছে, ওনার মূল টার্গেট, ওনার মূল উদ্দেশ্য দেশকে ভালো রাখা, দেশের মানুষকে ভালো রাখা। আমি প্রবাস নিয়ে কথা বলতে চাবো শেখ হাসিনার কাছে। জানি না আমার মেসেজটা যাবে কিনা। যদি কোনো না কোনোভাবে আমার এই SMS-টা যায়, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতাময়ী মায়ের কাছে একটা আবেদন করব যে, মা, আমরা যারা প্রবাসে আছি, ছিলাম, আমাদের অনেক প্রবাসী বাংলাদেশি আছেন, ওনারা বিভিন্ন অ্যাম্বাসিতে বিভিন্ন হয়রানি হয়। আমাদের অনেক মেয়েরা আমাদের বাংলাদেশে বাইরে যায় কর্মস্থলে, বিভিন্ন জায়গায়। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাম্বাসির বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আমরা যেন কোনো বাংলাদেশি প্রবাসী যেন বাংলাদেশের বাইরে গিয়ে অ্যাম্বাসি থেকে কোনো হয়রানি যেন না হই। এটা হলো প্রথম মেসেজ। দ্বিতীয় মেসেজটা হবে, আমরা বাইরে যাচ্ছি, আমরা যে ব্যালেন্স দিয়ে বাইরে যাচ্ছি, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি তো ওরা যাচ্ছে, কিন্তু আমাদের লাগে 5-7 লাখ টাকা, ওরা যাচ্ছে 2 লক্ষ টাকা। তো সেই বিষয়গুলো একটু আমলে আনার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব আমার মমতাময়ী মা শেখ হাসিনার কাছে। সর্বশেষ আমার যে 3 নম্বর মেসেজটা থাকবে প্রত্যেকটা প্রবাসীর জন্য। আমি জানি, আমি দেশে আসার পরে
আপনি গর্ভকালীন ভাতা তৈরি করছেন, বয়স্ক ভাতা তৈরি করেছেন, বিধবা ভাতা তৈরি করেছেন, পঙ্গু ভাতা তৈরি করেছেন, আপনি এই টিসিবির পণ্য দিচ্ছেন, আপনি প্রত্যেকটা পণ্যে ঘাটতি দিচ্ছেন, প্রত্যেকটা ঘাটতি দিয়ে সরকারের মাথায় নিয়ে পাবলিক প্লেসে আপনি যেন পাবলিক খেতে পারে সেই চিন্তাধারায় নিয়ে আপনার মূল লক্ষ্য। আমি একজন প্রবাসী বাংলাদেশিও বলবো আমার মমতাময়ী ভাইয়ের কাছে, মা আপনি, আমরা যারা প্রবাসী আছি, আমরা হয়তো আমি আপনি আমার ফুল মেসেজটা শুনলে হয়তো বুঝতে পারবেন, আমি হয়তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার হাজার হাজার প্রবাসী, এরা যখন এদের পেটটা দেওয়ালে ঠেকে যায়, দেশে এসে কিছু করতে পারে না, আমি বলবো এই প্রবাসী কল্যাণ থেকে হয়তো যাওয়ার জন্য আপনি একটা ব্যালেন্স দিচ্ছেন, আমি জানি প্রবাসী কল্যাণ ওটা সুদমুক্ত, ঋণমুক্ত, কোনো কিছু আপনি কোনো ব্যালেন্স নিচ্ছেন না, কিন্তু ওরা বিদেশে যাওয়ার পরে যা কিছু কামানোর পরে যখন পরিবারকে দেওয়ার পরে সে হয় অসুস্থ চলে আসে, হয় সে লাশ হয়ে ফিরে আসে, অথবা বয়স্ক হওয়ার পরে ফিরে আসে, আসার পরে তার কোনো অবস্থান থাকে। একজন প্রবাসী যেন এই একজন যোদ্ধা যেন দেশে এসে না খেয়ে পরিবারের অত্যাচারে অথবা বিভিন্ন টেনশনে যেন আত্মহত্যা না করে, মা কোনো এই হার্ট অ্যাটাক যেন না করে অথবা সুইসাইড যেন না করে, এইগুলো একটু যদি আপনি দেশের প্রধান আপনি যদি চান, আমি মনে করি এই একটা বিষয় আপনি একটু মাথায় আমলে নেন। আমাদের বাংলাদেশি অনেকেই আছেন বুদ্ধিজীবী, বিভিন্ন ইয়েতে সম্পাদনায় কাজ করেন, ওনারা বুঝবেন, লেখালেখি করবেন, দেখবেন। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইয়ের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছে।